সবথেকে সারপ্রাইজিং বিষয় ছিল অরুর কাছে এই কথা যে যেদিন রাতে অরু নিজের প্রেগনেন্সির কথা অয়নকে জানিয়েছিল সেদিন অয়নের জন্মদিন ছিল। মনের অজান্তেই অরু অয়নকে তার জীবনের শ্রেষ্ঠ একটা গিফট দিয়েছিল সে রাতে অরু অয়নকে নিজের প্রেগনেন্সির কথা জানানোর সাথে সাথেই প্রথম নিজের ভালোবাসা প্রকাশ করেছিল। সকল বাধা ভয় দ্বিধার অবসান ঘটিয়ে অয়নকে বলেছিল আই লাভ ইউ। অয়ন সেদিন প্রত্যুত্তরে বলেছিল ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। সেদিনের পর থেকে 1 মাস অনেক ভালোই কেটেছিল অরুর। অয়ন শারীরিক কোনো চাপও রুখে দেয়নি, যথাসম্ভব খেয়াল রাখতো সে অরুর। অয়ন জানে প্রেগন্যান্সির প্রথম 3 মাস আর শেষের 3 মাস শারীরিক সম্পর্কে জড়ানো রিস্ক। বাচ্চা দিচ্ছিল তারপর থেকে। অরুর স্পষ্ট মনে আছে সে রাতের কথা। তখন 3 মাস পুরে প্রেগন্যান্সির চতুর্থ মাসে কেবল পা রেখেছে অরু। অয়নের বন্ধুর অ্যানিভার্সারি পার্টি ছিল। ওরও সেদিন কালো জামদানি শাড়ি পরে গিয়েছিল। কালো রং যেন ওর সৌন্দর্য আর স্বাদ লাগিয়ে দিয়েছে। তার উপর অয়নের দ্বারা হিয়ার নাকফুল, কালো মুক্তোর কানের টপ, গলার মালা। অয়ন তো সেদিন ওরুকে দেখে প্রথমে ফিস্ট হয়েছিল কতক্ষণ। পার্টিতে সবাই ওরুর রূপে মুগ্ধ হয়ে তার প্রশংসা করছিল। অয়নও বারবার ওরুর দিকে তাকাচ্ছিল। মৌ আর ওরও এক সাইডে বসেছিল। অয়নের বন্ধুরা জোর করে অয়নার সাথকে ফ্রুট ওয়াইন খাইয়ে দেয়। হঠাৎই সেদিন অয়নের দেখা হয়েছিল জাহিন নামের একটা ছেলের সাথে। এক প্রকার ধাক্কা খেয়েছিল অয়ন জাহিনের সাথে। জাহিনকে দেখে অয়নের রাগ উঠে গেলেও অয়ন রাগ কন্ট্রোল করে নিয়েছিল প্রথমে। মৌ অরুকে বলছিল, অরু, আপি, আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তুমি বসো। ওই ছেলেটাকে দেখেছ? কথা বলতে আসতে পারে তোমার সাথে। খবরদার কথা বলবে না কিন্তু। ঠিক আছে আপু, কিন্তু উনি কে? জাহিন, তোমার ওই বাজে শাশুড়ির ওই ঘরের ছেলে। ও আপু, তাড়াতাড়ি এসো। কিছুক্ষণ বাদে অয়ন অরুর কাছে এসে বলছিল, অরু, জি, ওঠো একটু। ওরু উঠতে অয়ন ওর হাত ধরে বলছিল, নাও তোলো ছবি। অয়ন ব্ল্যাক স্যুট প্যান্ট পরেছিল। ব্ল্যাক কালারের দুজনকে একসাথে রাত জটক যেন লাগছিল। অনেক হটও লাগছিল। দোস্ত অসাম, হট কাপড় দেখ। বড় করে দিস একটা। ওকে। অরু আর অয়নের এই ছবিটাই তাদের খাটের পিছনে বড় করে টাঙানো। সব ভালোই চলছিল। হঠাৎ করে জাহির নামের ছেলেটা অরুকে দেখে অয়নের কাছে গিয়ে কী যেন বলছিল। জানা ছিল না তখন অরুর কথাগুলো, কিন্তু পরে অরু ঠিকই আন্দাজ করছিল যে নিশ্চয়ই সাথীকে নিয়ে অয়ন কাটা গায়ে লবণ ছিটিয়েছিল জাহিন সেদিন। অনেক রাত করে ফিরেছিল অয়ন সেদিন। ফিরেই অরুর উপর ঝাঁপিয়ে পড়েছে। অরু জানতো সেদিন অয়নের হুঁশ ছিল না, বুঝতে পেরেছিল সে। তবে সেই দিনের পর অরুর সুখের সংসারে যেন নজর লেগেছিল। পরে অরু সাদের কাছে জানতে পারে সেদিন জাহিন অয়নকে চুপি চুপি অনেক কথাই শুনিয়েছে। স্বাদও ছিল সেখানে। জাহিনের বলা কথাগুলোর মাঝে কিছু কথা এমন ছিল, অয়ন ভাই, আপনার বউটা তো সেই সুন্দরী আর হটও, একদম মামুনির মতো। আমার তো আপনার বউকে দেখেই শুনলাম প্রেগনেন্ট। আপনার বউ প্রেগনেন্ট হয়ে দেখি আরও হট হয়ে গেছে। ভাই দেখেন, আপনার বউ মামুনির মতো আপনাকে আর আপনার বাচ্চাকে ছেড়ে না জানা চলে যায় অন্য কারো সাথে। মামুনি যদি 3 ছেলে মেয়ে ধুয়ে চলে যেতে পারে আগেরকার যুগের হয়ে, তাহলে আপনার বউ তো এই যুগের। ইস, খারাপ লাগছে আপনার বাচ্চার কথা ভেবে। জাহিনের বলা প্রথম কথা শোনার পর থেকে জাহিনকে মেরে রক্তাক্ত করেছে অয়ন। তাও জাহিন থামেনি। বলেই গেছে অয়ন সে রাতে জাহিনকে মারতে মারতে মেরেই ফেলছিল, যদি না সায়ন মিলে ওকে আটকাতো। তারপরে হঠাৎই একদিন, অরু, আমার একটা সন্তান চাই না। মানে? অরুর অয়নের কথায় সেদিন বিশ্বাসই যেন হচ্ছিল না। মানে যা বুঝছো তাই। এটা কি বলছেন আপনি? আমাদের সন্তান চাই না আপনার? এই, তুমি কি টিপিক্যাল বউদের মতো শুরু করলে নাকি? আর কেন এই সন্তান জন্ম দিতে চাও? ফেলে চলে যাওয়ার জন্য? ফেলে চলে যাওয়ার জন্য মানে? যা সত্যি তাই। এই দুনিয়ার সব মেয়েরাই এক সাথী চৌধুরীর মতো। উনি আমাদের 3 ভাই বোনকে আর বাবাকে মৃত্যু যন্ত্রণায় ছেড়ে জাহিনের বাপের হাত ধরে চলে গিয়েছিলেন। চরিত্রহীনা। আমি চাই না আমার সন্তান এসে দুনিয়ায় এসে কষ্টটা সহ্য করুক। তাও বিষয়টা কম যন্ত্রণার হতো, কিন্তু উনি তো আমাদের শেষ করে দিয়ে গেল। কিন্তু আমি আমার সন্তানকে আমার মতো জীবন দেব না। সবাই এক হয় না, সবাই একই। এটা ধারণা ভুল আপনার। আপনি নিজের অতীত থেকে বের হয়ে আসেন প্লিজ। আপনি ভুল ভাবছেন। ওই মহিলা আপনাদের বাবাকে ভালোবাসতো না, তাই ছেড়ে চলে গেছে। আমি যে আপনাদের বড্ড বেশি ভালোবাসি। আপনি জীবনে যে কষ্ট পেয়েছেন আমিও পেয়েছি, আমি এখনও পাচ্ছি। আপনি যেমন জানেন মা ছাড়া সন্তানের জীবন কত কষ্টের, আমিও জানি। অনেক ভালোবাসি আমি আপনাকে। আমি তোমাকে ভালোবাসি না, আর কখনো বাসবো না। লাগবে না আমার ভালোবাসা, মনে থাকে যেন কথাটা। আমি জানি
একদিন না একদিন আপনি আপনার ভালোবাসা অর্জন করতে সক্ষম হবই। আর আপনি যখন আমাকে ভালোবাসবেন তখন আমার থেকে সৌভাগ্যবতী আর কেউ হবে না। আপনি যখন আমাকে ভালোবাসবেন সে ভালোবাসা এই পৃথিবীর প্রত্যেক স্বামীর ভালোবাসাকেই তুচ্ছ করে দিবে। তবে আমি আপনাকে ভালোবাসি নিজের থেকেও বেশি। আর মিথ্যে বললা, এই পৃথিবীতে মানুষ নিজের থেকে বেশি আর কাউকে ভালোবাসে না, বাসতে পারেও না। আমি তো বাসি, আমি বিশ্বাস করি না, করতেও হবে না। তবে আমি আপনার ভালোবাসার অপেক্ষায় থাকবো আজীবন। তুমি অনেক কথা শিখে গেছো রু। আমি আগেই স্পষ্ট বলে দিয়েছিলাম তোমাকে যে আমি কখনো ভালোবাসি না, কখনো বাসতে পারবো না, এবং তুমি আমাকে ভালোবাসো না বাসো আমার কিছু যায় আসে না। বলেছিলাম না আমি স্পষ্ট কথা বলি, আর মাঝে তুমি কখনো মিথ্যে পাবে না। কাজে আমার কাছে ভালোবাসা আশা করা তোমার বোকামি। নিজের স্বামীর কাছে ভালোবাসা আশা কখনো বোকামি হতে পারে না। আর মনের এক কোণে ভালোবাসা তো অবশ্যই আছে, যার চিহ্ন আমার গর্বে, যাকে আপনি কিনা বলেন কামনা। আচ্ছা, তাহলে নিজের সন্তানকে কামনা চিহ্ন বলতে পারবেন? আর রাতে ফিরে বলছিল, তুমি এই সন্তান চাও খুব করে, তাই না? সেই সময় কি যেন বলেছিলে? তোমার প্রতি মনের এক কোণে হলেও আমার ভালোবাসা আছে, কামনা নয়। ভুল এটা। আমার তোমাকে দেখলে শুধু কাম সাধনেই জাগে, ভালোবাসা না। এমন হলে আপনি গর্ভবতী জানার পর সন্তান আর আমার সেফটির কথা ভেবে দূরে থাকতেন না। ও আচ্ছা। ওরু, আমার সন্তানকে কামনা চিহ্ন আমি বলি না, তবে তুমি আমার কাছে কামনার খোরাকি, ছিল, আছে, থাকবে। এই কথা বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছেন। অয়ন অরুকে সাথে সাথে আর কিছু বলতে না দিয়ে অয়ন কোলে নিয়ে বিছানায় নিয়ে যায়। শারীরিকভাবে লিপ্ত হওয়ার পর অয়ন উঠে একটা সিগারেট ধরিয়ে বলছিল, নেও প্রমাণ, তুমি শুধুই আমার কামনার খোরাক। এমনটা করতে চাইনি, বাধ্য করেছো তুমি। এভাবেই দিন যাচ্ছিল। ওরও বাচ্চাটা চাই যেন অয়ন তারপর কেমন পাল্টে গেল বলতে নিজের মনকে স্যাটিসফাইড করার যুদ্ধে নেমেছিল অয়ন। সে ওরুকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারলেও নিজেকে বিশ্বাস করাতে পারছে না। প্রায় এই কারণেই ওর সাথে শারীরিক সম্পর্ক করতো সে। ওরুকে বিশ্বাস করাতে চেয়েছিল যে অয়ন তার স্বামী একটা জানোয়ার, যে কিনা শুধু শরীরে জ্বালা মিটাতেই ওরুকে রাতে চায়। অয়ন তো হুঁশেই থাকতো না। এক ছিল তার মনের নেশা, যেটাতে অবস্তুগত, এক ছিল তার বস্তুগত নেশা, যেটা কোনোভাবে স্যাটিসফ্যাক্ট না। সময় এভাবেই কাটছিল। আর যতই সময় যাচ্ছিল ওরু অয়নের ভালোবাসার জন্য মরিয়া হয়ে যাচ্ছিল। রোজ অয়নকে প্রেম নিবেদন করতে থাকে ওরু। অয়ন তো বিয়ের প্রথম দিন থেকে যেমন ছিল তেমনি আছে। ওরু কেন বদলাচ্ছে দিনকে দিন? ওরুর এমন বিহেভিয়ার অয়নের কাছে দিনকে দিন অসহ্য লাগলো। আর ওরু তো নিজেই নিজের অয়নের ভালোবাসা পাওয়ার প্রতি অতিরিক্ত বিচলতা, অস্থিরতা, বিরক্ত ছিল। আর আজ অয়ন তার গায়ে হাত তুলেছে, তবে বাড়াবাড়ি ওরই করেছিল। আজ ওরুর জন্যই অয়ন কি করবে ওরু? সে যে অয়নের ভালোবাসা পাওয়ার জন্য পাগল প্রায় হয়ে উঠেছিল। সাথে সাথে ওরুর মাঝে কাজ করছিল ইনসিকিউরিটি। আর এই ইনসিকিউরিটি থেকে আজ কাল হয়ে দাঁড়ালো। কি দরকার ছিল অয়নের উপর জোর খাটানোর? ভালোই তো চলছিল সব। অয়নের মাঝে তো পরিবর্তন আসছিল না, এসছিল অরুর মাঝে। তবুও ওরও সেই বৃথা চেষ্টা করে গিয়েছে। ওরও জানা ছিল না এমন কেন হচ্ছে তার সাথে, আর সেই কেন বা এমন করছে অয়নের সাথে। ওরু বা অয়ন কারোই জানা নেই যে ওরুর সাথে কেন এমন হচ্ছে। এটা যে তার প্রেগনেন্সির মুড সুইং। আর আজ সে মুড সুইংয়ের বসে ওরও। অয়ন অফিস থেকে ফিরে বেশ টায়ার্ড ছিল। বাজে তখন রাত 8টা। অয়ন ফ্রেশ হয়ে খাটে হেলান দিয়ে শুয়েছিল। হঠাৎই ওরু এসে, শুনুন। শুনছি। কেন এমন করছেন? কি করলাম? আমায় ভালোবাসছেন না কেন আপনি? কেন? কি হয় একটু ভালোবাসলে? কি এসব কথা এখন আসছে কেন ওরু? কেন আসবে না? আমি আপনার স্ত্রী না? তো স্ত্রী হলেই বুঝি ভালোবাসতে হবে? আমি কি প্রথমে তোমায় এসব কথা ক্লিয়ার করে নেইনি? তাও এসব কথা কেন বলছো? বলেছিলেন। তবু আমি ভেবেছিলাম দিন যাবে, দিন আসবে, একসময় আপনি ঠিকই আমায় ভালোবাসবেন। সেটা বাবা তোমার ভুল। আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি আপনার ভালোবাসা চাই। আমার বেবি আপনার ভালোবাসা চাই। তোমার বেবি না, আমাদের বেবি। আমি আপনার ভালোবাসা চাই, দিতে পারবো না। তোমাকে ভালোবাসার মতো মন আমার নেই। কেন নেই? ওরু, প্লিজ, যা যেমন চলছে চলতে দাও। কিছু পাল্টাতে চেও না, কষ্ট পাবে। আপনি আমায় মানেন স্ত্রী হিসেবে? তুমি তো আমার স্ত্রী, তাহলে ভালোবাসেন না কেন? বললাম তো, স্ত্রী হলে ভালোবাসা বাধ্যতামূলক না। দেখো রূপ, আমি তোমায় বিয়ের প্রথম দিন থেকেই কখনো মিথ্যে আশা দিতে চাইনি, দেইও নি যে ভালোবাসি ভালোবাসি বলবো। কিন্তু এটা তো সত্য না। তুমি বলো মনে ভালোবাসা নেই, তবুও তোমাকে তোমার মন রাখতে বললাম ভালোবাসি। এটা কি ঠিক হবে? আমি আজ কিচ্ছু শুনতে চাই না। আমি আপনার ভালোবাসা চাই চাই।
ওরু প্লিজ, আমাকে ভালোবাসতে আপনার কেন এত কিপটামো? আরে আজব তো, এমনি আমি খুব বেশি টায়ার্ড। আজ তার উপর তোমার এসব গায়ে পড়া এসব ভালো লাগছে না। কেন ভালোবাসবেন না? ওরু, শাট আপ। নো, আই এম নট। আই এম আমি ভালোবাসি না তোমাকে, বাসবও না কখনো। কেন ভালোবাসবেন না? আমি না আপনার বিয়ে করা বউ? আপনার ঘরে থাকি, আপনার সংসার করি, আপনার বাচ্চার মা হতে চলেছি। আমাদের বিয়ের এই 11 মাসে আমি আপনাকে সব দিয়েছি, নিজের শরীর, সংসারে নিজের শ্রম, আপনাকে নিজের ভালোবাসার সব। তাহলে কেন ভালোবাসবেন না আমায়? ওরও এবার কিন্তু তুমি বেয়াদবি করছো। না, আপনি বলেন কেন ভালোবাসেননি, কেন ভালোবাসবেন না, কেন কেন? অরু এবার অয়নের কলার ধরে কথাগুলো বলছিল। অরুর এমন বিহেভিয়ারে অয়নের মাথায় যেন রক্ত উঠে যায়। অয়ন অরুকে ছাড়িয়ে ঠাস করে একটা সর বসিয়ে দিয়েছিল। ভালোবাসা? মাই ফুড, হেট ইউ, আই হেট ইউ অরু। অরু গালে হাত দিয়ে কাঁদছিল। থাপ্পড়টা এতই জোরে ছিল যে অরুর ঠোঁটের এক সাইডে পেটে রক্ত পড়ছিল। লিসেন, লুক অ্যাট মি। আর কোনোদিন তুমি আমার একটা কাজও হাত দিবা না। সংসারের কিছু করো না করো, আমার একটা কাজও করবা না, খবরদার। আমি নিজেই নিজের কাজ করতে পারি, কিছু করে আবার সেটা বারবার বলা, আই হেট ইট। তোমাকে আর আমার কাজ করতেও হবে না, আর এভাবে বারবার বলতেও হবে না। গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, আই হেট ইউ। আর একটা কথা, এত ভালোবাসা ভালোবাসা করছো কেন এই কমার্স ধরে? এমন করতে থাকলে তোমাকে আর আমার চাই না নিজের লাইফে। জাস্ট গেট আউট ফ্রম মাই লাইফ। বাকি 10টা স্ত্রীর মতো তোমাকে আমি চাই না। এদিকে তাকাও, তাকাও। আজই চলে যাবে তুমি আমার লাইফ থেকে, সংসার থেকে, আজই। আমি যেন ফিরে তোমাকে আর আমার এই বাড়িতে দেখতে না পাই। সাদের ডাকে ওর ভাবনা সেট পড়ল। ভাবি, কিছু খেয়ে নেন। এই অবস্থায় ভাইয়া আইসিউর লাইফটা এখনও অফ হচ্ছে না। এতক্ষণ ধরে কি করছে তারা? সব ঠিক হয়ে যাবে ভাবি। আপনার হাতে ওটা কিসের টেপ? ও, ব্লাড দিয়েছে একটু আগে। কাকে? অয়নকে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে ওর। পুরোর বুকটা মোচড় দিয়ে উঠল সাদের কথায়। আরোহী পিছন থেকে সাদের কথা শুনে বসে পড়ল। আর মাসের পেট নিয়ে আরোহী নড়তেই পারছে না। পায়ে পানি জমে গেছে ইদানিং। অহনাও কাঁদতে কাঁদতে দৌড়ে এলো আরোহীর কাছে। অনেক অহনাকে ইশারা করলো আরোহীকে সামলানোর জন্য। রাত 3:30। ডাক্তার সুশান্ত ওটি থেকে বের হলো। অরু এক প্রকার দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, আসতে প্লিজ, এই অবস্থায় এত দৌড়াদৌড়ি ঠিক না। বলুন না উনি কেমন আছে। সাদ, ওনাকে নিয়ে বসাও বলছি। ভাবি চলেন। বলেন না ডাক্তার। অহনা অরুকে জোর করে বসালো। দেখেন, বড় বেশ অ্যাক্সিডেন্ট হয়েছে। মাথায় আঘাত পেয়েছে খুব, ডান হাত আর বাম পা। কি ডাক্তার? ভেঙে গেছে, খুব বাজেভাবে ভেঙেছে। আর মেন হলো ইন্টারনাল আঘাত বেশি পেয়েছে, প্রচুর রক্তক্ষরণও হয়েছে। আগামী 22 ঘন্টা অবজারভেশনে রাখা হবে। ভাবি চলো তোমাদের বাসায় দিয়ে আসি। ভাবি, চলো তোমাদের বাসায় দিয়ে আসি। এই অবস্থায় এখানে থাকতে হবে না। বাবার আপুদের নিয়ে আসেন বাসায়। আমি যাব না। না ভাবি, প্লিজ এমন জেদ করবেন না। আর এখনও তো অয়নকে কেবিনে দেওয়া হয়নি, দেখাও করতে পারবেন না এখন। আর আমি তো থাকবই। আমিও থাকবো। সবাই অনেক বলার পরও ওরও হাসপাতাল থেকে এক পাও নড়ল না। অয়নকে কেবিনে শিফট করার পর এক এক করে সবাই দেখা করে গেল। অয়নের নজর কেন জানি অরুকেই শুধু খুঁজছে। অয়ন বলল, এই সাত, কবে বাড়ি যাবো রে? মানে কি, এই অবস্থায় বাড়ি? শখ কত, এখনো 1 সপ্তাহ থাকতে হবে এখানে। এখন ব্যাটার লাগছে তো। হ, সেই ব্যাটার। হাত একটা ভাঙা, পা একটা, টু মাস পেইন। আর কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো কি না ডোন্ট নো। কেন পারবি না দোস্ত? বেস্ট ট্রিটমেন্ট করানো হচ্ছে এখানে। সাঁতার ট্রিটমেন্ট? আমি এখানের সিএফও। এখানে ট্রিটমেন্ট মানে বিল বাড়ানো। হ্যাঁ, এ কারণেই তোর কথা মতো মৌকে ডাক্তার ফারহানার চেম্বারে দেখাই। ভাবিকে কোথায় দেখাচ্ছিস? ডক্টর জয়ার কাছে ফার্স্ট কনফার্ম হতে দেখেছিলাম, আর দেখানো হয়নি। কি বলিস? সাদ অয়নের কাছে এমন দায়িত্বহীনতার কথা শুনে বেশ বোল্ডে হয়েছে। সাদের ফোন আসার সাথে সাথে সাদ কথা বলতে বলতে বের হয়ে যায়। অয়নের ভালো লাগছে না। ওরও আসলোই না একটাবার দেখতে। সব মেয়েরাই এক। ওরও বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, আস্থা, ভরসার সম্পর্ক। দুই ব্যক্তি একে অপরের বিপদের সময় ছেড়ে যাবে না। অয়ন অরুর এমন কথার প্রতি উত্তরে বলছিল, যা তার প্রথম দুইটা অয়নের ক্ষেত্রে ভুল প্রমাণ হলো, অরুর ক্ষেত্রে হয়নি। অরু তাকে ভালোবাসার সম্মান দুটোই দিয়েছে। তবে আজ অয়ন তাচ্ছিল্যের হাসি দিল আর বলল, আমি কি অরুকে কাছে পাওয়ার আশা করেছিলাম? রাতের দিকে অয়ন ঘুমিয়েছিল। হঠাৎ করে খুব পরিচিত স্মেল পেল সে। হ্যাঁ, এটা অরুর স্মেল। অরুর শরীরের এই স্মেলই তো অয়নকে মাতাল করে দেয়।
অয়ন হালকা চোখ খুলে তাকাতেই দেখে ওরও খুব মন দিয়ে প্রেসক্রিপশন দেখছে আর ওষুধ মিলাচ্ছে। ভাবি, এবার তো একটু বাড়ি গিয়ে কিছু খেয়ে নাও, রেস্ট করে আসো। সারাদিন তো ঠায় দাঁড়িয়েছিলে আইসিইউর সামনে, খাওনি ঘুমাওনি, এভাবে তো তুমি সিক হয়ে পড়বে। আর তুমি একা না, এখন তোমার মাঝে তো আমাদের বাপের না ভাবি। ভাইয়া আপনাদের সাম তো তার আব্বুকে ছেড়ে যেতে চাচ্ছে না। না ভাবি প্লিজ, অন্তত কিছু সময়ের জন্য গিয়ে ফ্রেশ হয়ে আসুন। ভাইয়া আমি না আসা পর্যন্ত ওনার পাশেই থাকেন প্লিজ। কখন কি লেগে বসে। আচ্ছা। ওরও চলে গেল। অয়ন ওরকে আবার ভুল বুঝেছিল। অয়নের কেন জানি খুব মায়া হলো মেয়েটার প্রতি। চোখ দিয়ে দুপোটা পানি অজান্তে বের হলো। ওরকে তাহলে নিজের বলা তৃতীয় কথাটাও প্রমাণ করতে ফেলতে চাচ্ছে। ওরও বাসায় গিয়ে গোসল করে একটা হলুদ রঙের সাফার ফ্রক পরে নেয়, নিচে স্কার্ট। ওড়নাটা গায়ে দিতে দিতে দেখলো তার হাত খালি। দ্রুত অয়নের দ্বারা সোনা ছুরিটা পরে নেয়। আজকাল ওরও সুতির নরম কাপড়ের ডোলা ফ্রক আর স্কার্ট পরে। অয়নের 7 সেট এই ধরনের ড্রেস কিনে দিয়েছিল ওরুকে, যাতে কষ্ট না হয় ওরুর। রাত 10টায় ওরু হাসপাতালে গেল আবার। অয়ন চোখ বন্ধ করে আছে, সাত টিভি দেখছে। ভাইয়া, আপনি এবার বাড়ি যান, আমি আসি। মৌ আপু বাসায় একা আছে, কিন্তু তুমি রাতে একা সামলাতে পারবে? হ্যাঁ পারবো। ওকে, কিছু লাগলে ফোন দিবা। আচ্ছা, আসি দোস্ত। ওরও অয়নের কাছে গিয়ে বসলো। এক বাটি স্যুপ নিয়ে নিজের হাতে খাইয়ে দিল। সময় এভাবে যাচ্ছিল। 5 দিনের মতো অয়ন হাসপাতালে ছিল, তাও অবস্থার খুব একটা উন্নতি হয়নি। হাত পা নাড়াতেই পারছে না। অয়ন ডাক্তার সুশান্তকে বলেছে একজন ছেলে অয়নের বাসায় পাঠানোর জন্য, যে অয়নে দেখাশোনা করবে। অয়ন গাড়িতে বসলো। ওরও বসতে যাবে তখনই ছেলেটা গাড়ির সামনে এসে ওরকে বলল, ম্যাডাম আমি রাজু, ডাক্তার সুশান্ত আমাকে ঠিক করেছেন আপনার দেখাশোনা করার জন্য। দরকার নেই আপনার, আপনি যান। কেন? কেননা আমি আছি, আমার স্বামী, আমি দেখে নিব। আচ্ছা। ওরও গাড়িতে অয়নের পাশে বসতে অয়ন বলল, কি হলো? ছেলেটা আসলো না যে? আমি মানা করেছি। কেন? কারণ আমি এনাফ আপনার সেবা করার জন্য, বাহিরের কাউকে দরকার নেই। তুমি বেশি বুঝো না ওরও, বললাম তো এটাই ফাইনাল। অয়ন আর কিছু বলেনি সেদিন। ইদানিং অয়ন ওরুর সাথে প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না, ওরুও বলে না। ইদানিং ওরও বাচ্চা নড়াচড়া অনুভব করতে পারে। ওরুর মনটাই ভরে যায় এটা ভেবে যে তাদের সন্তান তাকে নিজের অস্তিত্বে জানান দিচ্ছে। এভাবে 25 দিন চলে যায়। ওর অয়নের সেবায় কোনো কমতি রাখেনি এই কয়েকদিনে। অয়ন এখন মোটামুটি সুস্থ। দেখতে দেখতে আজ ওরু আর অয়নের বিয়ের 1 বছর পূরণ হতে যাচ্ছে। আর মাত্র 5 মিনিট বাকি 12টা বাজতে। ওরু তখন পাশে স্কাউচে বসে কোরআন হাতে নাজিরা তেলাওয়াত করছিল। হঠাৎই, ওরু, জি, এটা তোমার জন্য। কি এটা? দেখো। ওরু বক্স খুলে অবাক। চোখ দুটো বন্ধ হয়ে গেল জ্বলন্ত হীরার উজ্জ্বলতায়। বক্সটায় হীরার সলিটের কানের টপ আর লকেট ছিল। চেনটা প্ল্যাটিনামের, আর 2টা প্ল্যাটিনামের ছড়ির উপর হীরার পাথর বসানো। অসাধারণ ছয়েজ অয়নের। কেমন লাগলো? এটা তো অনেক দামি। হ্যাপি অ্যানিভার্সারি ওরু। হ্যাপি অ্যানিভার্সারি। তবে এত খরচ করা আপনার উচিত হয়নি। কেন? এত দামি জিনিস এমনি আপনার এই কিছুদিনে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর আবার এসব। তোমার পছন্দ হয়নি? না হওয়ার মতো তো কথা না, অসম্ভব সুন্দর হয়েছে। তবে আমি তো আগে কখনো এসব চোখেও দেখিনি, তাই আমার কাছে এসব বিলাসিতা। ওই বাড়িতে খাবারই ঠিকমতো জুটতো না, নতুন কাপড় কোনোদিন পাইনি, এখানে এসে আপনি অনেক দিয়েছেন। অয়ন ওর কথা শুনে অবাক। ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এমন উপহার পেয়ে আকাশে উঠত। সত্যি ওরও আলাদা। থাক পুরনো কথা ওরও, আসো পরিয়ে দেই। অয়ন ওরুকে পড়াতে গিয়ে হাতের ব্যথা আহ করে উঠল। লেগেছে? ইস, আপনি হুট করে হাতটা কেন উঠাতে গেলেন? আমি কিছু বলার আগেই ইস ব্যথা পেলেন। ভুলে গিয়েছি যে আমি এখন অক্ষম। ছি, এমন বলে না, আপনি খুব জলদি সুস্থ হয়ে যাবেন, দেখে নিন। হ্যাঁ, সকালে হাত পায়ের কি একটা খুলতে গিয়ে হবে না, তারপর আপনি হাঁটতে পারবেন ঠিক মতো, তাই না? আশা করা যায়। ডাক্তার ফায়াজ অয়নের পায়ের আর হাতের প্লাস্টার খুলে দিল, কিন্তু তাও অয়ন হাঁটতে পারছে না, বাম হাতও নাড়াতে পারছে না। ডাক্তার অনেক অবাক হয়ে যায়, এমন তো হওয়ার কথা না। এক্স-রে রিপোর্টে অয়নের পুরো নর্মাল, কোনো ডিফেক্ট নেই। বারবার চেক করলো ডাক্তার ফায়াজ, ডাক্তার সুশান্তও ছিল। কেউই বুঝতে পারছিল না যে কেন, তাও অয়ন হাঁটতে পারছে না, হাতও নাড়াতে পারছে না। অয়ন কেবিনে আধাসোদা হয়ে আছে। ডাক্তার ফায়াজ কেবিনে ঢুকতে যাবে, ওরও বের হলো। কি হয়েছে ডাক্তার? উনি এখনো হাঁটতে পারছেন না কেন? হাত নাড়াতে পারছেন না কেন? আপনি তো বলেছিলেন উনি আজকের পর স্বাভাবিক চলাফেরা করতে পারবে। তাহলে?
ওনার রিপোর্টও তো নর্মাল বলেছিল, রিপোর্ট এখনও নর্মালি দেখাচ্ছে। কিন্তু কিন্তু কি ডাক্তার, আমার মনে হচ্ছে অয়ন স্যার আর কোনোদিনই হাঁটতে পারবে না। চোখে পানি টলমল অবস্থায় ডাক্তারের দিকে জিজ্ঞাসু নজরে তাকিয়ে আছে ওরও। এক্স রে রিপোর্ট নর্মালি ছিল, কিন্তু ওনার স্নায়ুবিক প্রবলেম হয়েছে। অ্যাক্সিডেন্টের মাঝে উনি স্ট্রোক করেছিলেন। নিজের জীবন যায় যায় মুভমেন্টে স্নায়ুকে অনেক চাপ পড়েছে তার। আর মেবি মেন্টালি ডিপ্রেসড ছিলেন ওই সময়। জানেন তো, স্নায়ুকোষে সারা শরীরের প্রতিটি অঙ্গের চলাচল নিয়ন্ত্রণ করে। মানুষের পশ্চাৎ মস্তিষ্কের খণ্ডিতাংশ হলো সেরিবেলাম, আর এই সেরিবেলামই মানুষের চলাচলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। এর বেশি সহজে আপনাকে আর আমি বোঝাতে পারবো না। ডাক্তার পাইয়া যেরূপ কথা শুনে ওরু 2 কদম যেন পিছিয়ে গেল। ব্রু কুঁচকে ওরু তাকিয়ে আছে পাইয়াসের দিকে। আই এম সরি মিসেস হুসাইন, উনি কি জীবনেও আর হাঁটতে পারবে না? পসিবিলিটি 50-50। লাইফে এত টাইমে সুস্থ হয়েও যেতে পারেন, আবার নাও হতে পারেন। ওরও চুপ করে কিছুক্ষণ বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। ডক্টর, জি বলেন। ভিতরে গিয়ে উনি একদম সুস্থ আছেন এবং কিছুদিনের মধ্যে হাঁটতে পারবেন, এটাই বলবেন। মানে কি, মিথ্যে আশা দিতে চান আপনার স্বামীকে? না, এটাই সত্যি, আমি প্রমাণ করে দেখাবো। আমরা কি ট্রাই করিনি? করেছেন, আমিও করব। লাভ হবে না, দেখা যাক। আজব, যা আমি এত সাকসেসফুল ডক্টর হয়ে পারিনি, সেটা আপনি পারবেন? ইনশাল্লাহ পারবো। আপনি পারেননি বা আশা দিচ্ছেন না, কারণ আপনি ওনার স্ক্রু নন, একজন ডক্টর। ওকে বেস্ট অফ লাক। কেবিনের ভিতরে হুইল চেয়ারে করে দরজার কাছে এসে সব কথাই শুনল অয়ন। চোখ থেকে 2 ফোঁটা পানি বের হলো অয়নের। সাথী চৌধুরী ছেড়ে যাওয়ার দিনের পর থেকে অয়ন কোনো দিন কাঁদেনি, কাঁদতে যেন ভুলেই গিয়েছিল। অ্যাক্সিডেন্টের পরদিন ওরুর প্রতি তার অপার ভালোবাসা দেখে সেদিন 2 ফোঁটা পানি পড়ছিল অয়নের এত বছরে। আর আজ কেন যেন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। নিজের অসহায়ত্বে নাকি ওরুর ভালোবাসার গভীরতা পরিমাপ করে জানা নেই। ডাক্তার পায়েসকে ঢুকতে দেখে অয়ন নিজেকে সামনে নিল। রিপোর্ট নর্মাল, খুব দ্রুত আপনি হাঁটতে পারবেন স্যার। ওকে, ডান। ওকে, টেক কেয়ার। শিওর। ওরু অয়নকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। অয়ন ডান পায়ে স্টিকের সাহায্যে হাঁটছে, পা টেনে টেনে। ডান হাত তার অসাড়। হঠাৎ করে অয়ন থেমে যায়। কি হলো? তুমি চেক আপ করাবা না? না থাক। কেন? আর 15 দিন পর আসবো। 15 দিন পরেই কেন? 7 মাস হবে তখন, তখন আসবো। 15 দিন পরে আবার এসো। এখন চলো গিয়ে একটা রুটিন চেক আপ করিয়ে নাও। ওরু অয়নকে চেক আপ করায়, বাড়ি ফিরল। ওরুর বাবু আর ওরু দুজনেই সুস্থ আছে। 6.5 মাস চলছে ওরুর। ওরু আর বাবু সুস্থ আছে শুনে কেন জানি না অয়নের বুকে শান্তির ছোঁয়া মিলল, যেন সে নিজের সব কষ্ট ভুলে গিয়েছিল কয়েক মুহূর্তের জন্য। এদিকে আরোহীকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়েছে। বিকেলে ডেলিভারি তার। সাদ, অহনা, রাজ ও নিশাত হুসাইন সবাই আছে হাসপাতালে অনেকের সাথে। রুষা বাসায় ময়ের কাছে। বলতে গেলে অনেক দ্বিতীয়বার বাবা হতে চলেছে, তবে বয়স যেন তার একই রকম লাগছে। টেনশনে কাঁপছে অনেক। এও যেন এক অসাধারণ অনুভূতি। সন্ধ্যা 6:30টায়। অনেক ঘুমিয়ে আছে। অয়নকে নিজের হাতে খাইয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়েছে আরও। অয়নের পাশে বসে ওরও ভাবছে কিছু কথা, কিভাবে সে তার স্বামীকে সুস্থ করবে, কিভাবে আগের মতো করে তুলবে সে অয়নকে। ওরও পারবে তো? না, হার না মানলে চলবে না। সে তো অয়নের স্ত্রী। অয়নের বুকের পাঁজরের হাড় দিয়ে গড়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে। ওরও নিজের সেবার ভালোবাসা দিয়ে অয়নকে সুস্থ করে তুলবে। আর দেরি করলে চলবে না ওরুর, দ্রুত কাজে লেগে পড়তে হবে। কেননা আর 1-1.5 মাস পর তো সে নড়তেই পারবে না ঠিক মতো। উরুর ঘাড়ে যেন তার জীবনের সব থেকে মূল্যবান 2জন মানুষকে সুস্থ রাখা দায়িত্ব। আমি তানহা ইসলাম। আমার গল্প। ফোনের শব্দে ভাবনার ছেদ ঘটে ওরুর। অয়নও ফোনের শব্দে ঘুম ভেঙে গেছে। ওরু ফোন রিসিভ করে হেসে দেয়। আলহামদুলিল্লাহ। ওরু কি হয়েছে? মেয়ে? আলহামদুলিল্লাহ, আমি আবারও মামা হলাম। আমিও মামি হলাম। সময় এভাবেই কাটতে থাকে, চলতে থাকে ওরুর সংসার। দেখতে দেখতে আরও 1.5 মাস পার হয়ে গেল তাদের জীবন থেকে। এখন অয়ন পুরোপুরি সুস্থ সবল, হাঁটতে পারে, হাত নাড়াতে পারে, কোনো সমস্যা হয় না তার। বলতে গেলে অয়ন এখন পুরোই আগের মতো শরীরের দিক থেকে। তার মনের দিক থেকে কি আগের মতোই? অয়ন যে আজ মাত্র 1.5 মাসের সুস্থতা পুরোপুরি তার স্ত্রী অরুর কারণে। এই 1.5 মাসে প্রতি মুহূর্তে অরুর ভালোবাসার সেবা, যত্ন আর অয়নকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছে।
এই মেয়ের নারীর কোন রূপ? নিজের মায়ের আসল রূপ দেখার পর আর কোনো নারীর রূপ দেখতে চায়নি অয়ন। তবে আজ পরিস্থিতি তাকে কোন নারীর রূপ দেখালো? তার স্ত্রীর রূপে। এই নারীকে সে কি বলে সম্বোধন করবে? মহিয়সী নাকি সম্পূর্ণা? এ ১.৫ মাসে অন্তঃসত্ত্বা অবস্থায় ওরও তার জানপ্রাণ এক করে অয়নের সেবা করেছে। প্রেগনেন্সির ৭ মাসে পা রাখার পর থেকে হুটহাট করে বাবু লাথি যখন মারত, ওরও বোধহয় জানটা বের হয়ে যেত। পেটে হাত দিয়ে চিৎকার করে উঠত সে। অয়ন তো খুব ভয় পেয়ে যেত তখন। পর মুহূর্তে ওরও হেসে দিত, বলতো, আরে আম্মু, লাথিটা আসতে দিতে পারিস না? এত জোরে কেউ দেয়? ডাক্তার বলেছে তুই মেয়ে, থাক তুই জলদি আয় আমার ঘরে লক্ষ্মী হয়ে। আমি জানি তুই এভাবে নড়াছড়া লাথি দিয়ে আমাকে আভাস দিস দে তুই সুস্থ আছিস, ভালো আছিস। অরুর এমন কথা শুনে অয়ন কতই না লুকিয়ে চোখে জল মুছেছে। যে মেয়েদের সে দূর দূর করতো, আজ তার ছোট্ট অংশটা মেয়ের রূপে অরুর গর্বে একটু একটু করে বড় হচ্ছে। অরুদের মাস আগে সেদিন রাতে বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে সেই অনুযায়ী অয়নের যত্ন নিয়েছে। বেস্ট ফিজিশিয়ান ফর্মুলার অর্গান অয়েল দিয়ে ২ বেলা অয়নের বাম হাত আর পা ম্যাসেজ করেছে থেরাপির মতো। অয়নের খাওয়া থেকে শুরু করে গোসল, কাপড় পাল্টানো সব অরুই ৭ মাসের পেট নিয়ে একা হাতে করেছে। অয়নের জন্য কত রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে নফল নামাজ আদায় করেছে। চোখের জল পড়েছে ঠিক নেই। রোজ ফজরের সময় অয়নের ঘুম ভাঙে অরুর কোরআন তেলাওয়াতের আওয়াজে। আজ অরু অয়নকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বলা তার ৩টা কথার প্রমাণ হাতে নাতে দিয়েছে। অরুর প্রতি এখন অয়নের মনে সম্মান আর ভরসার অবিচ্ছিন্ন প্রাচীর গড়ে উঠেছে। তবে ভালোবাসা? অরু তো অয়নকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে, কিন্তু অয়ন কি পারবে অরুকে ভালোবাসতে? জানা নেই অয়নের। অয়ন নিজের আর অরু চেক আপ করিয়ে বাড়ি ফিরবে। বাড়িতে ঢুকতে অয়ন আর অরু হলরুমে নিশাত হুসাইনের সাথে এক মধ্যবয়সী মহিলাকে দেখতে পায়। পিছন থেকে দেখে পুরোপুরি চিনতে না পারলেও কেন যেন অরুর ভ্রু কুঁচকে ফেলল। মা, দেখো কি এসেছে। তোমার মা। আন্টি, কথা বলো তোমরা। অয়ন লাকি আফরোজকে দেখে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীর কেমন এখন তোমার বাবা? আলহামদুলিল্লাহ, ভালো। কথা বলেন আপনারা। আচ্ছা বাবা। অয়ন সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে থেমে গেল অরুর কথায়। কেন এসেছেন আন্টি? মারে, তোর বাবা অনেক অসুস্থ রে, ৩বার স্ট্রোক করে এখন প্যারালাইজড। তো সব জমি জমা বেচে খেয়েছি এতদিন। ওনার চিকিৎসা করার জন্য, ওষুধ কেনার জন্য একটা টাকাও নেই। আমাকে কিছুটা সাহায্য কর রে মা। আমি কি সাহায্য করতে পারি আপনাকে? ৫০,০০০ টাকা খুব দরকার রে মা। আমি কি করব? আমি টাকা দিতে পারবো না। প্লিজ, আমি তোর পায়ে ধরি। আরে কি করছেন? দূরে সরেন প্লিজ। শোন মা, এই দেখ আমি কি নিয়ে আসছি। তোর আম্মুর সেই ছড়িটা, এটা নিয়ে আমারে ৫০,০০০ টাকা দে। দেন। অরু ছড়িটা নিয়ে রুমে চলে যায়। গত কয়েক মাস ধরে অরু আর অয়ন নিচে গেস্ট রুমেই থাকে। উপরে ওঠানামায় অরুর সমস্যা হবে প্রেগনেন্সিতে, আর অয়ন তো অসুস্থই ছিল। অয়ন অরুর এমন অদ্ভুত কঠোরতা দেখে অবাক। সে তার বউ অরু আর এই অরুকে মেলাতে পারছে না। অয়ন সিঁড়ি থেকে নেমে রুমে যায়। রুমে ঢুকে দেখে অরু সুরটা বুকে চেপে ধরে চোখে জল ফেলছে। অরু, কি করছো? আমার এই সুরটা লাগবে। আপনার কাছে ৩৫,০০০ টাকা হবে? ৩৫ কেন? এটা তো বেশ মোটা সুর। ৪০-৪৫-এর কম হবে না। ১৫,০০০ আছে আমার কাছে। কিভাবে? ওই যে আমাকে সালামি যা দিয়েছিলেন আপনারা সবাই আর বিয়ের রাতে। পাগল তুমি? ৫০,০০০ টাকা লাগবে তো। আমি ৩০ দিচ্ছি আর বাবার কাছ থেকে ২০ এনে দিচ্ছি। আমি ৫০ দিতাম, কিন্তু আপাতত ওইখান থেকে টাকা ভাঙবো না, তোমার ডেলিভারির জন্য রেখেছি। ওরও সোরটা নিয়ে তার বদলে টাকা দেওয়ার কি খুব দরকার ছিল? ছিল। এটা আমার মায়ের শুনি, এমনিতে উনি দিবেন না। ওরও তোমার বাবা অসুস্থ, আর তুমি তার চিকিৎসার জন্য টাকা মায়ের সুর দিয়ে দিবে? যেমনটা আপনার মা অসুস্থ হওয়ার সময় আপনারা আরোহী রাপিড হয়েছিল। অয়ন অরুর ওরূপ কথায় তখন আর কিছুই বলেনি। তবে এই অরুর সাথে আসল অরুকে অয়ন যেন আজ মিলাতে পারছে না। মৌ শুয়ে শুয়ে মোবাইলে সূরা ইয়াসিন শুনছিল। শায়দ মোবাইলে ক্লায়েন্টদের সাথে কথা বলছে। রাজ গত ১ সপ্তাহে অফিসে যায় না, ছুটি নিয়েছে। কেননা মৌয়ের শরীর ইদানিং আরও খারাপ থাকে। হাঁটতেই পারে না মেয়েটা, পায়ে অনেক পানি জমেছে। তাই রাজ অফিস থেকে ২০ দিনের ছুটি নিয়েছে। হঠাৎ করে, ওমাগো, মৌ কি হলো? রাজ ফোন পেলে দৌড়ে মৌয়ের কাছে যায়। মৌ কিছু বলতেই পারছে না, শুধু পেট চেপে ধরে আর্তনাদ করছে। এই মৌ, কি হলো? লেবার পেন উঠলো নাকি? চলো হাসপাতালে চলো।
সাদ দ্রুত গাড়ি বের করে মুখে নিয়ে রওনা দিল হাসপাতালের উদ্দেশ্যে। সাথে বুয়াটাকেও নিল। হ্যালো, আসসালামু আলাইকুম। দোস্ত, কই তুই? বাসায়। মৌ? কি হয়েছে মৌয়ের? হাসপাতালে নিয়ে যাচ্ছি, পেইন উঠেছে। ওকে, আমি আসতেছি তাহলে। অয়ন ফোন রাখতেই, কি হয়েছে মৌয়াপুর? পেইন উঠেছে। আমিও যাব। না, দরকার নেই তোমার এই অবস্থায়। কি বলেন? কিছুই হবে না, চলো। অহনা, শুনছি। কি হয়েছে বলো তো? সকাল থেকে দেখি তোমার মুড খারাপ। অফিসে যাব তো, যাওয়ার পথে যদি তোমার এমন মুড দেখি তো কি করব? তোরে ওই বিদেশি মাইয়া ফোন দেয় কেন রাত বিরাতে? অহনা, ভদ্র ভাষায় কথা বলো। কি এসব ভদ্রতা? বল, রাজ কেন ফোন দেয় এত? আমি অনেক দিন ধরেই খেয়াল করেছি, জরুরি কথা একদিন থাকে 2 দিন থাকে, তাই বলে রোজ রোজ? আমি তোমাকে একবারও প্রশ্ন করিনি এতদিন যে বিগত 1 বছরে তুমি বিদেশে কী করেছ না করেছ, কিন্তু এখন তো আমার ডাউট হচ্ছে। অহনা, বলো কেন ফোন দেয়? বলবো না, তাহলে আমি এই বাসায় থাকবো না। চলে যাও। তুমি বলতে পারলে এটা? অহনা। অহনা গটগট করে চলে গেল রুম থেকে। ওরও বসে আছে ওটির বাহিরে। অয়ন সাদকে লক্ষ্য করছে। মৌকে ওটিতে নিয়ে যাওয়ার পর থেকে একটা মুহূর্তের জন্য সে স্থির হয়ে বসে থাকেনি। গামছে খুব করে সাদকে দেখে এমন মনে হচ্ছে যে তার শুধু শরীরটা এখানে পড়ে আছে আর মন মৌয়ের কাছে আছে। আচ্ছা, বাবা হওয়ার মুহূর্তটা কি এমনই? সেও তো বাবা হতে চলেছে। আল্লাহর রহমত থাকলে আর কিছুদিন পর তো সাদের জায়গায় অয়নও থাকবে। না, সাদের মতো ভালো স্বামী অয়ন হতে পারবে না। অয়ন তো ওর স্বামী হওয়ার যোগ্যই না। একটা মেয়ের অন্তঃসত্ত্বা সময়কালীন কত সেবা কত যত্ন দরকার হয়। ওরও তো অয়নের কাছে সেসব কিছুই পায়নি। ওরও উল্টো অয়নকে এই অবস্থায় যত্ন ভালোবাসায় কোনো কমতি রাখেনি। অয়নের এই মুহূর্তে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে ওরকে স্ত্রী রূপে পেয়ে। ওরও বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক। ওরও তো নিজের বলা কথা অনুযায়ী নিজের সর্বস্ব দিয়ে অয়নকে ভালোবেসেছে। ওরও বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক মানে সম্মানের সম্পর্ক। ওরও বিয়ের প্রথম রাত থেকে অয়নকে সম্মান দিয়েছে। এমনকি গত কয়েক মাসে অয়নের অসুস্থতায় কখনো অয়নকে এটা ফিল হতে দেয়নি যে ওরও বিরক্ত। ওরও চোখে নিজের জন্য সবসময় অয়ন একই সম্মান দেখেছে। ওরও বলেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক মানে ভরসা, সেই অটুট সম্পর্ক যেখানে দুই পক্ষে একে অন্যের প্রতি আস্থা থাকে। জীবনে যে কোনো মুহূর্তে বিপদ আসুক না কেন একে অন্যকে ছাড়বে না। আর ওরও অয়নের জীবনে সেই আস্থার স্থান হিসাবে নিজেকে প্রমাণ করেছে যে তার বিপদে জরাজীর্ণতায় তাকে ছেড়ে যায়নি। বাচ্চার কান্নার শব্দে অয়নের ভাবনা ছেদ পড়ল। অয়ন সাথে সাথে সাদের দিকে তাকায়। সাদের চোখে পানি। অয়ন গিয়ে সাদকে জড়িয়ে ধরল। কনগ্রেচুলেশন সিয়ার। সাদ কাঁপছে। 1 মিনিটের মাথায় আবার বাচ্চার কান্নার আওয়াজ। সাদ আবার বসে পড়ল। আমার বাচ্চারা? 2জন নার্স 2টা বাচ্চা কোলে নিয়ে বের হয়। ওরও উঠে দাঁড়ালো। একজন নার্স ওর কোলে একটা বাচ্চা দিল আর সাদের কোলে আরেকজন নার্স আরেকটা বাচ্চা দিয়ে বলল, 2টা ছেলে আর একটা মেয়ে, মাশাল্লাহ। অয়ন মিষ্টি কিনতে চলে গেল। কিছুক্ষণ বাদে ডক্টর ফারহানা জয়া বের হয়। ডক্টর, আমার মৌ কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা আর বাচ্চারা সবাই ভালো আছে। আমি দেখা করতে পারবো মৌয়ের সাথে? একটু পর, আগে কেবিনে শিফট করা হোক, তারপর। ওকে। অয়ন সারা হাসপাতালে মিষ্টি বিলালো। অরুর কাছে মিষ্টি দিয়ে বলল, নে অরু, কনগ্রেচুলেশনস, কাকি হয়ে গেলে। আপনি কোলে নিন। না না, থাক। কেন? আমি পারবো না, ও অনেক ছোট। ও কি মেয়ে না ছেলে? তা তো জানি না। দাঁড়ান। অরু বাবুর গা থেকে কাঁথা সরিয়ে বলল, মেয়ে। অরুর এমন কাণ্ড দেখে অয়ন জোরে জোরে হেসে দেয়। বোকা অহনা বাড়ি আসার পথে সাদের বাচ্চা হওয়ার কথা শুনে ডিরেক্ট হাসপাতালে গেল। আর রাজ বাড়িতে গিয়ে শুনলো অহনা আসেনি। রাজের খুবই টেনশন হচ্ছে। কই গেল মেয়েটা? ফোন দিচ্ছে, তাও রিসিভ করছে না অহনা। রাতে অহনা, অয়ন আর ওরও বাসায় ফিরবে। গাড়ি তেল ভরতে গাড়ি থামলো অয়ন। ওরও জানালা দিয়ে বাইরে তাকাতেই হুট করে এক জায়গায় চোখ থেমে যায় তার। তন্নি না? তন্নি তো। ওরও গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। তন্নি, ওরও কেমন আছিস? ভালো। এই রাতে তুই এখানে? আব্বার ওষুধ কিনতে। ও আচ্ছা, শরীর ভালো তোর বোন? হুম। কয় মাস? 8। ওরও কে? ও তন্নি, আমার বোন। ও আচ্ছা, কেমন আছো? ভালো। এখানে এত রাতে একা কেন? চলো, কোথায় যাবে আমরা ড্রপ করে দিচ্ছি। না না দুলাভাই, দরকার নেই, যে জ্যাম, দেরি হয়ে যাবে। বেশি পথ না তো, এই তো বারডেমে। না, তাও চলো। আয় না, চল তন্নি।
অয়ন পথে তন্নিকে তার বাবার জন্য ফল আর কিছু শুকনা খাবার কিনে দিল। আসি ওরু, আসি দুলাভাই। ওরু হঠাৎ করে কি মনে করে বলল, তন্নি দাঁড়া, এই নে টাকাটা রাখ, ওনাকে ওষুধ কিনে দিস। আচ্ছা, একবার দেখতে যাবি না? বাসায় ফিরে সবাই দেখে রাজ আর নিশাত হোসেন বসে চা খাচ্ছেন। অহনা হাসপাতালে রাতে থাকতে চেয়েছিল, কিন্তু সাথের কাজিন সুম্মি থাকবে বলে আর থাকেনি। কিছু না বলে নিজের রুমে চলে এলো। অহনা, কি চলে এলে যে? ইচ্ছে করছিল। বাসায় চলো। না, তুমি তো চলে যেতে বলেছিলে। সেটা তো রাগের মাথায়, তুমি জানো আমি তর্ক পছন্দ করি না। অহনা, লিসেন, ওই মেয়েটার সাথে পরিচয় আমার এয়ারপোর্টে দেশে ফেরার সময়। ওর কাছে শুনলাম ওর বর বিদেশি, তবে বাংলাদেশি একজনকে বিয়ে করে দেশে সেটেল হয়েছেন 3 বছর আগে। তারপর থেকে সে সিঙ্গেল মাদার। কোন কারণে তার ভিসা হয়নি, পরে আমাকে পেয়ে আমার কাছে টাকা পাঠিয়েছিল নিজের বরকে। এরপর থেকে প্রতি মাসে টাকা পাঠাই, আমি তুলে ওই লোককে দিয়ে আসি। দ্যাটস ইট। ও এই কথা আগে তাহলে বলনি কেন? বলতাম, তুমি তো এতদিনে জিজ্ঞেস করনি। আর আজ যখন করলে সন্দেহ করে করলে। রাজ, আমি তো থাক। অহনা, তুমি আমায় সকালে বললে আমি বিদেশে 1 বছর কী করেছি না করেছি তুমি জানো না। আচ্ছা অহনা, তুমিও তো 1 বছর দেশে আমার কাছ থেকে দূরে ছিলে, ওই আমি তো তোমাকে সন্দেহ করিনি একটা বারের জন্য। সরি রাজ, এত সরির কিছু নেই, তবে স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাসটা আবশ্যকীয়। অহনা এবার হাউমাউ করে কেঁদে রাজকে জড়িয়ে ধরল। ক্ষমা করে দাও আমায় প্লিজ। আমি তোমায় অবিশ্বাস করি না। আই বিলিভ ইউ মোর দ্যান মাই সেলফ। আই লাভ ইউ মোর দ্যান মি। আই নো আই লাভ ইউ টু, অ্যান্ড আই বিলিভ এ লট। চোখে পানি টলমল করছে। ওরও? তন্নি তোমার আপন বোন? হুম, তন্নি আমার বোন। ও, সৎ হলেও আমার একমাত্র আপন ছিল ওই বাসায়। 1 বছরের ডিফারেন্স আমাদের। আমাকে তো আমার সৎ মা লেখাপড়া করতে দিত না, বই কিনে দেওয়া তো দূরে থাক। এজন্যই তো এখানে বই ছাড়া এসেছিলাম। মনে নেই আপনার এইচএসসি পরীক্ষার সময় আমার বই নেই শুনে অবাক হয়েছিলেন আপনি? সে চাইতো যে আমি ঘরের কাজই করি। কতদিন কাজের মেয়েও রাখিনি জানেন? রাখবে কেন, আমি তো ছিলাম। আর তন্নির বাবা ক্লাস 10 পর্যন্ত আমার পড়ার খরচ চালিয়েছেন। আমার সৎ মায়ের মাথা খারাপ হয়ে গেছিল, সেই সাথে অশান্তি করে আমার পড়ার খরচ দেওয়া বন্ধ করে দিল। তবে তন্নি আমাকে ভালোবাসতো, যদিও ওর মায়ের সামনেও চাইতো না। 3,000 টাকা দিত, ওই দিয়ে আমার কলেজে যাওয়ার খরচ, কলেজের খরচ চালাতাম সারা মাস। বাসার সব কাজ নিয়মিত করতাম, আর আমাকে কোনো টাকা দেওয়া লাগতো না। ওই মহিলা আমার কলেজে যাওয়া দিয়ে কিছু বলতো না। তার মেয়ে যেহেতু আর্টসে পড়ে, আমারও তাই পড়তে হবে। আমি কোনো মতে শিক্ষিত হতে চেয়েছিলাম, উপায় নাই পেয়ে আর্টসে ভর্তি হলাম। আমাকে নোটপাতি দিয়ে সাহায্য করতো, এভাবে পড়ছিলাম। কিন্তু টেস্টের রেজাল্ট জেনে আমার খুব খারাপ হলো। অয়নের মনটা খুবই খারাপ হয়েছে ওরুর কথায়। কিন্তু ওরও, তোমার সৎ বোন তোমার থেকে 1 বছরের বড় কিভাবে হয়? ভুল বললে নাকি? আম্মু মারা গেলে সাথে সাথে বিয়ে করলেও তো তোমার থেকে বড় হওয়া পসিবল না। ওরও এতক্ষণ না কাঁদলেও এখন তার চোখে পানি টলমল করছে। তন্নির বাবার সাথে ওনার অবৈধ সম্পর্ক ছিল, এ কারণে 1 বছরের ডিফারেন্স। আমার মা যেদিন লোকটার এই ধোঁকা নোংরামো কথা জানতে পারে, সেদিন রাতেই স্টক করেছিলেন। কাঁদতে কাঁদতে ওরও আবারও বলল, সবাই জানে আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা মারা গেছেন। আসলে না, আম্মু আমার বাবার এতবার প্রতারণা সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে দিল ওরও। অয়ন নিশ্চুপ। অয়ন ওরও কাছে গিয়ে ওকে নিজের কাছে টেনে নেয়। কেঁদো না, বরং দোয়া করো আম্মুর জন্য। আর ওই লোকের জন্য তো কাঁদবাই না, উনি একজন খুনি। ওনাকে বাবাও বলবো না। বলি না তো, জানেন আমার ইচ্ছে করতো না ওনার টাকায় খেতে পড়তে। উপায় না পেয়ে বাধ্য হয়ে করতাম। ভুলবশত দিলেও নেইনি। এই যে আমার যত শাড়ি দেখছেন সবই আমার মায়ের। আমার বিয়েতে কিছু পেয়েছিলাম, সেগুলো ওনার কিচ্ছু আমি আনিনি। আমি ভেবেছিলাম যে একদিন বড় হয়ে ওনার মুখে টাকা ছুঁড়ে দিয়ে এসে বলবো, আমার আর আমার মায়ের জন্য যা টাকা খরচ হয়েছিলেন তা নিয়ে দেন। বাবা যখন বিয়ের প্রস্তাব নিয়ে ওই বাসায় গিয়েছিলেন, সেদিনে তো ওই মহিলা আমাকে মেরেই ফেলে। রাতে যে তার মেয়ের জন্য না এসে আমার জন্য কেন আসলো এত বড় বাড়ির প্রস্তাব? তাই দেখলেন না, একটা কোনো অনুষ্ঠান করলো না। আমার নানা বিষয়ে সব ব্যবস্থা করেছেন জানেন। এসব না আমি জানতাম না। আমি তো ওনার উপর রাখছিলাম দ্বিতীয় বিয়ে নিয়ে, আর বউয়ের সামনে ওনার কাপুরুষতা নিয়ে। কিন্তু উনি যে আমার মায়ের খুনি, জ্ঞান না করি আমি ওনাকে। এ কারণে আমি ওনার চিকিৎসায় টাকা দেইনি। এ কারণেই আমি ওই মহিলার কাছ থেকে আমার মায়ের সুর আদায় করেছি। ভুল কিছু করেছি? না, থাক বাদ দাও, তোমার ইচ্ছে পূরণ হবে। আমি ওনাকে আনুমানিক একটা অ্যামাউন্ট দান করে দিব, তোমার আর আম্মুর পিছনে যা খরচ করেছে তার শোধ হিসাবে। আম্মু? হ্যাঁ, আমার আম্মু না, তোমার বাবা যেমন তোমার বাবা। জি। ওরু, বলেন।
উনি আম্মুর মৃত্যুর পিছনে দায়ী, উনি তোমার শৈশব নষ্টের পিছনে দায়ী। ওনার কারণে তুমি পুরুষ জাতিকে ঘৃণা করো না। না, আমি পুরুষ নামক জাতিকে ঘৃণা করি। এই পৃথিবীতে হাজারো খারাপ পুরুষ থাকতে পারে, তবে কোনো খারাপ বাবা থাকতে পারে না। আমি এই জীবনে বাবার মতো বাবা পেয়েছি, তাহলে ওই লোকের জন্য সবাইকে এক বলে মাপবো কেন, যেখানে ওনার কথা উনি কখনো বাবাই হয়ে উঠতে পারেনি। আর আপনার নজরে অত্র জগতের নারী খারাপ আপনার মায়ের জন্য, তবে আসলেই কি তাই? না ওরু, আমি বলছিলাম সবাই এক নয়। এভাবে ঘেন্না করতে গেলে তো সব নারীকে ঘৃণা করা লাগে। নিস্তব্ধ রাত, সজাগ দুই ছোড়া চোখ। ওরু আকাশবাণী সে গান ধরল। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়। অয়ন ভাবছে সাথী চৌধুরী তার বাবাকে আর তাদের ছেড়ে চলে গিয়েছিল বলে তারপর থেকে সে নারীদের ঘৃণা করছে। সে মেন্টালিটির জন্য কতই না এই মেয়েটাকে কষ্ট দিয়েছে। আর এদিকে এই মেয়ে, ওর বাবার প্রতারণার জন্য তার মা স্ট্রোক করে মারা গেছে। এক বুক পাহাড় সমান যন্ত্রণা নিয়ে ওরও তার পরিবারকে ভালোবাসা আগলে রেখেছে। এই মেয়েকে ভালো না বেশি পারা যায়? যায় না। এই 1 বছরে কতই না কষ্ট দিয়েছে অয়ন ওরুকে। না, অরুর সাথে খারাপ ব্যবহার করতো না, তবে অয়নের শান্ত কথায় যে অরুর বুকে প্রায় তীরের মতো বিদ্ধ, সেটা অয়ন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ওদিকে ওর চোখ বেয়ে পানি পড়তে আসে। না, সে ভুলে যায়নি অয়নের বলা সেদিনের কথা, ভুলে যায়নি এটা যে অয়ন তাকে বলেছিল যে ফিরে এসে তাকে যেন আর দেখতে না পায়। আজ থেকে অয়ন কাজে জয়েন করবে। 2.5 মাস পর আজ সে হসপিটালে যাবে। অয়ন ঘুম থেকে উঠে আগের বারের মতো কাপড়, ফাইলপত্র, ওয়ালেট সব যাবতীয় জিনিস গোছানো অবস্থায় সামনে পায়। অয়ন হেসে দিল। জানো, এসব তার বইয়ের কাজ, বসে থাকতে পারে না ওরও কোনো মতেই, টুকটাক কাজ করতেই থাকে। অয়ন নাকে সরিষার তেলের সেরের ঘ্রাণ পায়। অয়ন ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো ওরও সামনে দাঁড়ানো। ওরও অয়নকে কোট পরিয়ে দিল পিছন থেকে। এ অবস্থায় কি দরকার ছিল রান্নাঘরে ঢোকার? ওরও অয়নের টাই বাঁধতে বাঁধতে বলল, খালারা হেল্প করেছে। তাদের হেল্প আমার জানা আছে। আপনার শার্ট, গেঞ্জি, আন্ডারওয়্যারগুলো সব আলমারির ডান সাইডে রাখা আছে, আর স্যুট প্যান্ট লেফট সাইডে। ওয়ালের টাইগুলো ওয়ারড্রপের 3য় ড্রয়ারে, আর 2টে ফাইল রাখা আছে। আরে তুমি এগুলো আমাকে বলছো কেন? তুমি তো আসো এসব সামনে রাখার জন্য। ছোট্ট ড্রয়ারে রাখা আছে। তোমাকে পেটো অবস্থায় অনেক কিউট লাগে ওরও, বলে পাশে তাকাতে অয়ন দেখে ওরু নেই, বারান্দায় দাঁড়িয়ে আছে। অয়নের ওরুর আজকের বিহেভিয়ার কেমন যেন ওট লাগলেও দেরি হচ্ছে বলে আর কিছুই বলল না। সন্ধ্যা 7টার মধ্যে বাড়ি ফিরেছে আজ অয়ন। অয়ন রুমে ঢুকে অন্ধকার পায়। এই সময় তো ওরু ঘর অন্ধকার করে রাখে না, তাহলে আজ কেন? লাইট জ্বালিয়ে রুম খালি পেল অয়ন। বারান্দায় দেখলো ওরু নেই, ওয়াশরুমে নেই। অয়নের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। ওরু কোথায় গেল তাহলে? অয়ন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কোথাও ওরুকে দেখতে পায় না। অয়ন কেন জানি না প্রচুর কাঁপছে। দৌড়ে নিজেদের উপরের রুমে ঢুকে অয়ন আবার চিল্লাতে লাগলো, ওরু, ওরু, কোথায় তুমি? কোথায় গেলে? দেখো আমি ফিরেছি। তুমি জানো না আমি খুবই ক্লান্ত অবস্থায় ফিরি? তুমি না বাসায় ফেরার সাথে সাথে আমাকে লেবুর পানি দাও রোজ, আজ সেটা কই ওরু? দাও না আমার লেবুর পানি, আমার না খুব তেষ্টা পেয়েছে। ওরু, গলাটা শুকিয়ে গেছে। 1.5 বছর পর জয়া এয়ারপোর্টে বসে আছে মুখ বার করে, আর খানিকক্ষণ বাদে বিদেশে পাড়ি জমাবে সে আর অভি। কী করবে? সে পারল না সিস্টেমের সাথে। অয়নের কথা মতো তাকেও না পেরে আজ পাড়ি জমাতে হচ্ছে কানাডায়। এই তো গত মাসের কথা, আবারও এক পেশেন্টের গ্যাস্ট্রো লিভারের প্রবলেম ছিল। নিজেকে তো স্বার্থসিদ্ধির জন্য ভুল চিকিৎসা করে নিজেদের প্রাইভেট ফান্ড বাড়িয়েছে অ্যাপোলোর এক ডাক্তার। জয়া পারেনি আটকাতে, ডাক্তার সুশান্তও পারেনি উপরি চাপের কারণে বিষয়টাকে সামনে আনতে। শেষে যখন পেশেন্ট নিয়ে সব ফর্মালিটি পূরণ করতে জয়া অয়নের কেবিনে গিয়েছিল গত মাসে। মে আই কাম ইন স্যার? ইয়েস। এই যে, কোন দেশে যাচ্ছেন? কানাডা। আমি বলেছিলাম ডাক্তার পারবেন না সিস্টেমের কাছে। আফসোস, আমিও এই হাসপাতাল ছেড়ে দিচ্ছি। কেন? চোখের সামনে আর এসব অন্যায় দেখতে পারছি না। এতদিন ছিলাম কারণ নিজের বিজনেস পুরোপুরি ধারাতে সময় লাগছিল। আল্লাহের রহমতে ভালোভাবে দাঁড়িয়ে গেছে এখন। আপনার এই ফর্মালিটি পূরণ হয়ে আমার কাজ শেষ। ডাক্তার, ভালো থাকবেন, স্মৃতি হয়ে থাকবে এদিক থেকে। বেস্ট অফ লাক ফর ফিউচার ডাক্তার জয়া। থ্যাংক ইউ। সেম টু ইউ। গুড বাই। গুড বাই। জয়া, চলো, এবার যেতে হবে। হ্যাঁ চলো। জয়ার অভি পাড়ি জমালো 7 সমুদ্র 13 নদীর পাড়ে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের আশায় আজ।
অয়ন সন্ধ্যা নাগাদ বাসায় ফিরল। কাল থেকে তার প্রফেশন জীবনের নতুন অধ্যায় শুরু। সাদ আর অয়ন মিলে এই 2 বছরে একটু একটু করে দাঁড় করিয়েছে বিজনেসটাকে। সাদ এই মাসে চাকরি ছেড়ে দিয়েছে, আর অয়নও। কলিং বেল দেওয়ার সাথে সাথে মিনু এসে দরজা খুলল। অয়ন ব্রুকুসকে মিনুর দিকে প্রথমে তাকালো, তারপর আশেপাশে ভালো করে দেখে নিল। কি ব্যাপার, আয়ু কোথায়? রোজ তো ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে হেঁটে চলে আসে এই সময় কলিং বেল বাজলেই, তাহলে আজ এলো না কেন? অয়ন দ্রুত পায়ে উপরে চলে গেল নিজের রুমে। রুমে ঢুকে অয়নের চোখ আটকে গেল। ওরও অরিনকে ফিট করাচ্ছে। ওরও অয়নকে দেখে নিজেকে ডেকে ফেলার ব্যর্থ চেষ্টা করছে। অয়ন আস্তে করে রুমে ঢুকে ফাইলপত্র রেখে ওয়াশরুমে চলে যায়। অয়ন বুঝতে পেরেছে যে ওরও একটু আনইজি ফিল করছে, কিন্তু তবুও এখানে থাকলে বারবার যেন অয়নের বেহাইয়া চোখটা ওর দিকে যেত। তাই অয়ন ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজব, এত দিনও এত কিসের লজ্জা ওর, ভেবেই পায় না অয়ন। ফিট করানো শেষ হলে যেই না অরিন মায়া মায়া চোখে অয়নের দিকে তাকালো, অয়নের বুকটা স্যাঁত করে উঠল। ছোট্ট মেয়েটা কেঁদে কেঁদে চোখ জোড়া ফুলিয়ে যেন ট্যাম করেছে। অয়ন ওর দিকে তাকিয়ে বলল, আমার মাটা কাঁদছে কেন? কি হলো বলো? অরিন আবার কাঁদতে কাঁদতে দৌড়ে অয়নের কোলে যায়। মা আমাকে মেরেছে। ওরও ওরও মাথায় নিচে করে বসে আছে। অয়ন অরিনকে কিছুক্ষণ চুমু দিয়ে খাটে শোয়ালো। ওদিকে ওরও নিজের শাড়ির আঁচল দুহাতে নিয়ে পেঁচাচ্ছে। ওরও, হুম। আয়ুকে কেন মেরেছে তুমি? ও খায় না কিছুই, কি করব? তাই বলে কি মারবে? ও আপনার, কি আমার, আপনার পাসপোর্টে আঁকিবুকি করে রেখেছে। কি? জি। অয়ন এবার করুণ চোখে অরিনের দিকে তাকায়। অরিন গালে হাত দিয়ে ফুটফুট শব্দ করছে আর হাসছে হাত পা ছড়িয়ে। অরিনের এই মন ভুলানো হাসি যেন সেকেন্ডের মাঝে অয়নের অভিমান যেন ভুলিয়ে দিল। অয়ন উপর হয়ে অরিনকে আদর করতে করতে বলল, থাক, আমি পাসপোর্ট আবার রিনিউ করে নিব। হুম। তুমি পারদার আর আমার মায়ের গায়ে হাত দিও। হাত যদি দিস, তাহলে তাহলে কি? তাহলে আর কি, আমার সামনে রোজ আয়ুকে ফিট করাতে হবে, আর আমি তাকিয়েই থাকবো। বেহায়া লোক একটা। তোমার প্রেমে কিছু বললে? না তো, কই কিছু বললাম। হুম। আপনারা ভাবছেন যে 1.5 বছর আগে সেদিন ওরও চলে যাওয়ার পর আবার অয়ন তাকে ফিরে পেল কীভাবে? তাহলে চলুন একটু ঘুরে আসি অতীতে। অয়ন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কোথাও ওরকে খুঁজে পেল না। অয়ন কেন জানি প্রচুর ঘামছে। দৌড়ে নিজেদের উপরের রুমে ঢুকে অয়ন আবার চিল্লাতে লাগলো, ওরু, ওরু, কোথায় তুমি? কোথায় গেলে? দেখো, আমি ফিরে এসেছি। তুমি জানো না আমি খুবই ক্লান্ত অবস্থায় বাসায় ফিরি? তুমি না আমায় বাসায় ফেরার সাথে সাথে আমাকে লেবুর পানি করে দাও রোজ। আজ কোথায় সেটা? ওরু, দেও না আমার লেবুর পানি। আমার না খুবই তেষ্টা পেয়েছে ওরু, গলাটা খুব শুকিয়ে গেছে। ওরু, নড়বড়িয়ে উঠল অয়ন। তখন সকাল। অয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বাজে। অয়ন আশেপাশে ভালো করে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল। এই মানে এটা স্বপ্ন ছিল? অয়ন কিছুক্ষণের জন্য প্রশান্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ করে এটা স্বপ্ন ছিল? তাহলে ওরু কোথায়? অয়ন দ্রুত পায়ে বারান্দায় যায়। না, ওরু নেই। ওয়াশরুমও নেই, রান্নাঘরে, ড্রয়িং রুমে, কোথাও নেই ওরু। অয়ন বাড়ির প্রতিটা রুমে দেখল, কোথাও ওরু নেই। তাহলে কি তার স্বপ্নটাই সত্যি হলো? হারিয়ে ফেলল তার ওরুকে সে, হারিয়ে ফেলল নিজের ছোট্ট পরীকে। অয়নের কেমন যেন মাথা ঘুরে উঠছিল। এরকম ডেক দিয়ে দেওয়াল করে দাঁড়ালো অয়ন। আজ নিজেকে বড্ড যেন অসহায় মনে হচ্ছে অয়নের, বড্ড নিঃস্ব মনে হচ্ছে নিজেকে। ছাদের দিকটা তো দেখা হয়নি, তবে এই অবস্থায় ওর পক্ষে ছাদে ওঠানামা করা পসিবল না। অয়ন তাও দৌড়ে ছাদে গেল। বিশাল একটা ছাদ, প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজল, কোথাও নেই ওরু। হঠাৎ অয়নের নজর গেল নিচে। বাগানের পিলারগুলোর একপাশে পরিচিত একটা লাল ওড়না দেখতে পেল সে। অয়ন ছাদ থেকে আবার দৌড়ে নিচে যায়। বাগানে যেতেই পরিচিত সেই স্মেল, অরুর স্মেল। অয়ন পিলারের সামনে গিয়ে দেখলো অরুর পিলারের পিঠ থেকে দাঁড়িয়ে আছে চোখ বুজে। অরুকে দেখে অয়ন মনে হয় নিজের প্রাণ ফিরে পেল। অরু। অয়ন গিয়ে অরুকে শক্ত করে জড়িয়ে ধরল। অরু নির্ছক,
বিয়ের 1 বছর 2.5 মাসে প্রথম অয়ন অরুকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। অরু ফিল করতে পারছে অয়নের এই ছোঁয়ার মাঝে ভালোবাসা। অয়ন এমনভাবে অরুকে জড়িয়ে ধরে আছে যেন এখনই নিজের মাঝে অরুকে ঢুকিয়ে ফেলবে। কোথায় গিয়েছিলে তুমি? কই কোথাও না তো। এত সকালে এখানে কেন? এমনি বরের এই পরিবেশটা ভালো লাগে। আমি ভেবেছিলাম কি তুমি কোথাও যাবে না আমায় ছেড়ে। কোথাও না, বুঝছ? কি হলো বলো না, কোথাও যাবে না? যাব না কোথাও আপনাকে ছেড়ে। তাহলে আমি এমন স্বপ্ন, কোথায় যেতে চেয়েছিলে তুমি? কোথায় চলে যেতে আমায় ছেড়ে? অয়নের এমন অস্থিরতা দেখে অরু অবাক। অরুকে জড়িয়েই কথাগুলো বলছে অয়ন। অরু চোখে পানি, না বলা লাগবে না। অয়নের যে তাকে অস্থিরতার মূল কারণ হলো ভালোবাসা। কোথাও না, কেন যাব? কোথায় যাব? আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। বিয়ের মতো পবিত্র বাঁধনে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের আবদ্ধ করেছেন। আপনার কারণে এই সংসারটা পেয়েছি। এটা আমার সংসার, অরুর সংসার। আমি এই সংসার ছেড়ে আপনাকে ছেড়ে কোথায় যাব? সেদিন অরুর কথায় অয়ন আবারও নতুন করে বাঁচার আশ্বাস পেয়েছে। আর অরু পেয়েছিল অয়নের কথায় ছোঁয়ায় প্রতিটি নিঃশ্বাসে নিজের প্রতি অয়নের ভালোবাসা। এটাই তো অরু চেয়েছিল। হোক না নিঃস্ব, ক্ষতি কি? অরু তো বাঙালিনীরই। আর বাঙালি মেয়েরা যাই হোক স্বামীর সংসার ছেড়ে যেতে নারাজ। আর অয়ন স্বামী হিসাবে হয়তো নিজেকে প্রকাশ করতে পারেনি, তবে তাকে দেখলে এটা স্পষ্ট যে সে অনেক ভালো বাবা হবে। প্রতিবারের মতো না হয় অরুই অয়নের কাছে নিজের ভালোবাসা জানান দিবে। অয়নের ভালোবাসা না বলা কথা না শোনাই থাক অরুর কাছে। অরু অয়নকে জড়িয়ে ধরল শক্ত করে। সেদিন অরু অয়নের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটেছিল, যেখানে একজন প্রকাশ্যে বরাবরের মতো নিজের ভালোবাসা জানান দিয়েছিল, আর একজন মনের মাঝে না বলা কথা নিয়ে পথ চলছিল। তাদের পরিপূর্ণতা ঘটে ছোট্ট পরীর আগমনে। অরুর শরীরটা নবম মাসে পা রাখা থেকে খারাপ হতে থাকে। ভোরে ডাক্তারের কথা অনুযায়ী ডিসিশন নেওয়া হয়েছিল যে অরু সিজার হবে। অয়ন অরুর খেয়াল রাখত। আর অরণ্যের জন্মের 6 মাস পর অয়ন নিজ দায়িত্বে তন্নির বিয়ে দিয়েছিল। ছেলে বিদেশে থাকে। তন্নির ভালো জায়গায় বিয়ের কারণে সে তার বাবা মাকে আর্থিক সহায়তা দিতে সক্ষম। সময়টা ছিল জুন মাসের 20 তারিখ। ডাক্তার জয়ের কথা মতো অরুকে দুপুর 12টার সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অরু কেবিনে আধাসোধা হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন মুখে প্রকাশ না করলেও অয়নের বুকের মাঝে খুব ধড়ফড় করছিল। আরোহী, অনেক, রুষা তাদের পিচ্ছি ছেলে আহনাবকে নিয়ে। ওদিকে অহনার রাজও জ্যামে আটকে আছে। কিছুক্ষণ পর নার্স বলল অরুকে ওটিতে নেওয়া হবে। আরোহী আর মতো কাঁথা কাপড় টাওয়াল নিয়ে ঠিক করছে বাবুকে প্রথমে কোনটা দিয়ে পেঁচাবে। এই দেখে নার্স বলল, আর এসবের দরকার নেই, আমরা এসবে বাচ্চা ধরি না। আমাদের হাসপাতালের স্পেশাল কাপড় আছে, 250 টাকা পার পিস, ওটাই কিনেন। নার্সের কথায় মৌ বলল, রাখেন আপনার স্পেশাল কাপড়, জানা আছে আমাদের সব টাকা ইনকামের কৌশল, দরকার নেই আমাদের ওগুলো। মৌ আর নার্সের তর্ক শুনে যেই না অয়ন তাকালো। সরি স্যার, আমি যাচ্ছি। অরুকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল অরু অয়নের কাছে গিয়ে বলছিল, আসছি। হ্যাঁ, ভয় পেও না অরু, আমি আসি তো। দোয়া করবেন আমাদের বাবুর জন্য। হুম। অয়ন সে সময় আর কিছু বলতে পারেনি। অয়ন অরুকে ভয় না পাওয়ার জন্য বলছিল, কিন্তু অরুর থেকে অয়নই বেশি ভয় পাচ্ছিল। এসির নিচে সে গেমে নিয়ে একাকার। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার মিম বলল, স্যার এই সাইডে আসেন, মেয়ে হয়েছে আপনার। বাচ্চাকে 10 মিনিটের জন্য সবাই এখন দেখতে পারেন। আর সন্ধ্যায় মা আর বাচ্চাকে কেবিনে শিফট করার পর। মেয়ের মা কেমন আছে? সুস্থ আছেন, সবাই সন্ধ্যায় দেখতে পাবেন। অয়ন গিয়ে যে না দাঁড়ালো, বাচ্চাটাকে আনা হলো। ডাক্তার মিম অয়নের দিকে বাবুকে এগিয়ে দেয়। ও ছোট্ট, দৌড়লে যদি ব্যথা পায়। অয়নের কথায় মিম হেসে দেয়। যে অয়ন স্যারের ভয়ে হাসপাতালে সব ডাক্তার কথা বলার সাহস পায় না, তার কি এই অবস্থায়? মিম তো সবসময় ভাবতো যে অয়নের সামনে ভুল কিছু করলে সে মাসের যেন বেতন বাদ। আরোহী প্রথম বাবুকে কোলে নিল। ভাইয়া দেখো, একদম তোমার মতো হয়েছে দেখতে, চোখ নাক সব তোমার মতো। অয়ন একটু দূরে দিয়ে দেখছে বাবুকে, চোখের কোণে পানি জমে আছে তার। বাচ্চাটা পিটপিট চোখে একবার তাকালো সামনে। অয়নকে দেখে হেসে দিল। ভাইয়া দেখ, একমতো তোর মতো হাসে। অয়ন বাবুকে কোলে নিল কাঁপা কাঁপা হাতে। অয়ন বাবুকে কোলে নিয়ে কপালে চুমু দিল। ভাইয়া দেখি, মাশাল্লাহ কি কিউট, একদমই তোর মতো, দে আমাকে দে। ভাইয়া বাবুর নাম কি ঠিক করলি? তোরা বল। আমি ঠিক করেছি ইনায়াত জান্নাত। আরোহীর সাথে সাথে বলে উঠল, না, অয়নদিত হুসাইন। মৌ এসে বলল, হুম, আয়রা জান্নাত অরিন। অয়ন এবার কনফিউজড। শেষে ভেবে বলল, আচ্ছা, ওরই ঠিক করবে নামটা।
10 মিনিট পর বাবুকে নিয়ে গেল নার্স এসে মায়ের কাছে। অরুকে সন্ধ্যা নাগাদ কেবিনে দেওয়া হলো, সাথে বাবুকেও। অয়নের কিছু কাজ সেরে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। কেবিনে ঢুকেই দেখে অরু বাবুকে কোলে নিয়ে ফিট করাচ্ছে। অয়নের এমন আচমকা আগমনে অরু হকচকিয়ে যায়। মাথা নিচু করে আছে অয়ন। অয়ন দৃঢ় পায়ে অরুর কাছে গিয়ে দাঁড়ালো। অরু, থ্যাংক ইউ। নাম কি ঠিক করলে আমার মায়ের? ইনায়াত হোসাইন, ডাকনাম অরিন। অয়ন অরুর মুখ ধরে নিজের দিকে ঘুরালো। অরু বাবুকে ফিট করাচ্ছে। এমন অবস্থায় অয়ন অরুর গাল ধরে অরুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। এভাবে সুখে শান্তিতে কেটে গিয়েছে অরুর সংসারে 1.5 বছর। এর মাঝে অয়ন অরুর জীবনের সুখের ভালোবাসার কোনো কমতি রাখেনি। বর্তমানে আরোহী অনেক তাদের 2 সন্তান রুষা আর আহনাবকে নিয়ে অনেক সুখে আছে। বাচ্চাদের জন্য আরোহী আর অনেকের বন্ডিং আরও ডিপ হয়েছে। একই অবস্থা মহুয়ার সাথেও। বরাবরই তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আর এখন আয়াত আর অনন্তের আগমনে মহুয়ার সাথে দুষ্টু মিষ্টি সম্পর্ক আরও মজবুত হয়েছে। এদিকে অহনা সন্তান সম্ভবা। রাজ খবরটা পাওয়ার পর থেকে যেন অহনাকে চোখে হারায়। আর অরু অয়ন সবই ঠিক আছে অরু অয়নের জীবনে। তবে আজ পর্যন্ত অয়ন অরুকে একটা কথা আছে যেটা বলতে পারেনি। কথাটা হলো ভালোবাসি। তবে অয়নের বলার প্রয়োজন হয়নি। অরু জানে যে তার স্বামী তাকে ভালোবাসে। অরু অয়নের না বলা সে কথা অনুভব করতে পারে। অয়নের চোখের বাসায় অয়নের ছোঁয়ায়। আমাদের সমাজে আশেপাশে এমন অনেক ছেলেরা আছে যারা খুব চাপা স্বভাবের হয়। নিজের মনের কথা, ভালোবাসার মানুষকে প্রকাশ করতে পারে না। ভালোবাসার মানুষকে লিমিট ভালোবাসে। একই রকম এক চরিত্র হলো অয়ন। অয়ন প্রথমে অরুকে ভালোবাসেনি, অনেক কষ্ট দিয়েছে ওখানে। অয়ন নিজে থেকে বেশি অরুকে ভালোবাসে এখন। হ্যাঁ, তবে অয়ন সেটা প্রকাশে নারাজ। এই ধরনের মানুষেরা কখনো চেঞ্জই হয় না। আজ অরু অয়ন নিজের ছোট্ট পরি অরিনকে নিয়ে অনেক সুখে আছে। অরুর সংসারে সুখ স্বাচ্ছন্দ্যের কোনো কমতি নেই। থাকবেই বা না কেন? অরুর সংসারে অরুর মতো একজন লক্ষ্মী বৌমা আছে। নিশাত হুসাইনের মতো বাবা, আরোহী আর অহনার মতো ভালো ননদ আছে। অনেক রাজের মতো ভালো নন্দাই, আর লাস্ট বাট নট দ্য লিস্ট সাদার মোহের মতো বেস্ট বন্ধু, ভাই বান্ধবী সবাই আছে। আর সংসারের সব থেকে ছোট সদস্য আরিন, আয়াত, অনন্ত, রুষা, আহনাব, এদের তো বললে চলবে না। আর সাথী চৌধুরীকেও অ্যালাউ করেনি অরুর সংসারে। মোটমাট সকলকে মিলিয়ে অরুর সংসার এক স্বয়ংসম্পূর্ণ সংসার। অরিনকে খাইয়ে এখন ঘুম পাড়াচ্ছে অরু। অয়নকে বাহিরে যেতে দেখে অরু বলল, এ সময় কোথায় যাচ্ছেন? ছাদে। কেন? অয়ন হাতে ইশারা করলো সে সিগারেট টানতে যাচ্ছে। অয়ন এখন অরিনের জন্য ঘরে সিগারেট টানে না, এমনকি আগের থেকে কমিয়েও দিয়েছে। তবে কথাই আছে না, অভ্যাস সহজে পাল্টে যায় না, আর বদ অভ্যাস হলে তো কথাই নেই। রাত 11:30। 2 জোড়া নয়ন সজাগ। অয়নের গাড়ে অরিন ঘুমানো। একটু আগেই কাঁদতে কাঁদতে গিয়েছিল পিচ্ছিটা। অয়ন ঘুম পাড়ে দিয়েছে আবার। আর 10 মিনিট কাল অরুর জন্মদিন। অয়ন অরিনকে দোলনায় শুইয়ে দেয়। আজ ডিসিশন নিয়েছে অরুকে নিজের মনের কথা বলবে, যে করে হোক। রাত 12টা। অরু নিজের কোমরে কারো হাতের শীতল অনুভব। অরু চোখ বন্ধ করে আছে। আর অয়ন পিছ থেকে জড়িয়ে বলল, অরু, জি, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অরুকে অয়ন ছেড়ে নিজের সামনে ফেরালো। এটা তোমার জন্য। অরু খুলে দেখলো একজোড়া সোনার চিকন চুড়ি। ধন্যবাদ। আর একটা কথা বলার ছিল। বলুন। অরু, হ্যাঁ, ভালোবাসি, মনে মনে বলল। আর অরু এক বুক আশা নিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। কিছু না অরু। থাক, বলতে হবে না। হ্যাঁ, শুনুন, ভালোবাসি। অয়ন অরুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। অয়ন অরুর মুখ নিজে 2 হাতে আবদ্ধ করে যেই না ঠোঁটে ঠোঁট মিলালো, সে অরিনের কান্না শুরু। আব্বু, আম্মু। অয়ন অরু দুজনের দিকে তাকিয়ে হেসে দিল, আর হাতে হাত দিয়ে অরিনের কাছে যায়। কি হয়েছে মা? আসো। বুঝেছি তুমি থাকতে আর নিজের ছোট ভাই বোন হতে দিবা না। কি যে বলেন আপনি? 2টা বাচ্চার বাবা হতে যাচ্ছেন, আর তাও। হ্যাঁ, তা ঠিক। অরু হাসছে। 1 মিনিট, কি বললে? 2টা বাচ্চা মানে? ইউ মিন টু সে? অরু মাথা নেড়ে সম্মতি দিল। কয় মাস? 2.5। অয়ন অরিনকে সহ অরুকে জড়িয়ে ধরল। তো ভিউয়ার্স, গল্পটির নাম ছিল অরুর সংসার। এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লাগলো